এভরিওয়ান, গুড মর্নিং অল স্টুডেন্ট। ওয়েলকাম টু বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তোমাদের জিকে ও আইকিউ বুস্টার সিরিজ চলছে, যেখানে আমরা 40টা এমসিকিউ টাইপের লেটেস্ট টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো আগামী দিনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আর এটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন। আমাদের জিকে এমসিকিউ টাইপের ক্লাস সকাল 8টা থেকে আছে প্রতিদিন, আর সানডেতে আছে আমাদের 100টা কোশ্চেন আছে টোটাল। আর তোমাদের 8টা থেকে তোমাদের ক্লাস চলছে জিকে, ইংলিশ ফাউন্ডেশন, জিওগ্রাফি ফাউন্ডেশন তোমাদের ক্লাস চলছে। অবশ্যই তোমরা ক্লাসটি করো, ঠিক আছে। আর 12টা থেকে 6টা থেকে 10টা থেকে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে মক চলছে এগুলো, ঠিক আছে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম বিদ্যা মন্দির। এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশান, সমস্ত চাকরির পরীক্ষার আপডেট, আর তোমরা স্টাডি ম্যাটেরিয়াল এখানে পাবে। আর সমস্ত যেগুলো ক্লাস করাচ্ছ ওই ক্লাসের পিডিএফও তোমরা এখানে পাবে। আর ক্লাসে নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। চলো আমরা কোশ্চেনের দিকে যাই। আমাদের ফার্স্ট কোশ্চেন, কৃষক ও উদ্যোক্তাদের সহায়তা করার জন্য ভারতের কোন রাজ্যে বানাকাই প্রকল্প চালু করা হয়েছিল? তোমরা সব উত্তর করার চেষ্টা করো। নাগাল্যান্ড, মিজোরাম, অসম না মেঘালয়? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান বি, মিজোরাম, ঠিক আছে। এই প্রকল্পটি কে চালু করেছিল? এই প্রকল্পটি মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহমা। মিজোরামের মুখ্যমন্ত্রী হচ্ছে লাল দুহমা। 2024 সালে প্রকল্পটি চালু করেছিল, 2024 সালে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। ভারতের কোন মহিলা বক্সার তেলেঙ্গানা পুলিশের ডিএসপি হিসেবে নিযুক্ত হয়েছে? কোন মহিলা বক্সার তেলেঙ্গানা পুলিশের ডিএসপি হিসেবে নিযুক্ত হয়েছে? নিখায়াত জারিন, লভলিনা বরগোহা, সুস্মিতা রয় না মেরি কম? তোমরা উত্তর করার চেষ্টা করো। এটার কী হবে? এটা হবে 2-এর এ, নিখাত জারিন, ঠিক আছে। তিনি কোথাকার বাসিন্দা? তিনি তেলেঙ্গানার বাসিন্দা, ঠিক আছে। তিনি 2022-23-এর দিকে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিল, ঠিক আছে। 2022-23-এর দিকে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে তিনি স্বর্ণপদক জিতেছিল। চলো পরবর্তী কোশ্চেন। জাতিসংঘের নিম্নলিখিতর মধ্যে কোনটি নিউ ইয়র্কে অবস্থিত নয়? এই 4টির মধ্যে কোনটি নিউ ইয়র্কে অবস্থিত নয়? তোমাদের এটা বলতে হবে। তোমরা বলার চেষ্টা করো, অপশান দেখলেই তোমরা পারবে এটা। এটার উত্তর হবে অপশান ডি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এটা সদর দপ্তর আমাদের কোথায় যদি বলা হয় তাহলে কী হবে? এটা সদর দপ্তর আমাদের নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত, ঠিক আছে। নেদারল্যান্ডের হেগ শহরে। আর এই 3টেই আমাদের হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত, ঠিক আছে। আর এখানে 9 বলেছে, তাহলে আমাদের উত্তর হবে অপশান ডি। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল? মানে রিসেন্ট যে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল আমাদের 2024 সালে কে পেয়েছিল? মানে প্রাক্তন প্রধানমন্ত্রী। রাজীব গান্ধী, পিভি নরসিম্হা রাও, মোরারজি দেশাই না গুলজারিলাল নন্দ? এর কী হবে উত্তর? 4-এর কোশ্চেনের উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর হবে অপশান বি, পিভি নরসিম্হা রাও, ঠিক আছে। ইনি 2024 সালে ভারতরত্ন পেয়েছিল। এনার সাথে আরেকজন পেয়েছিল চৌধুরী চরণ সিং। ইনি হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী, ঠিক আছে। আর যদি রাজীব গান্ধী বলি, রাজীব গান্ধী কবে পেয়েছিল? রাজীব গান্ধী ভারতরত্ন কবে পেয়েছিল যদি বলা হয় তাহলে কী হবে? রাজীব গান্ধী পেয়েছিল 1991 সালে। ইনিও মরণোত্তর ভারতরত্ন পেয়েছিল, মানে মারা যাওয়ার পরে ইনি ভারতরত্ন পেয়েছিল, ঠিক আছে। আর মোরারজি দেশাই এখানে অপশান আছে, তাহলে মোরারজি দেশাই কী পেয়েছিল? মোরারজি দেশাই 1991 সালে ভারতরত্ন পেয়েছিল, 1991 সালে। আর ইনি আমাদের পাকিস্তানের সর্বশ্রেষ্ঠ পুরস্কার নিশানি পাকিস্তান পেয়েছিল। নিশানি পাকিস্তান, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেকবার দিয়েছে। নিশানি পাকিস্তান পেয়েছিল ইনি, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। কোন জলপথটি ভারত বাংলাদেশ প্রোটোকল রুটের মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে ভারতের সংযোগ প্রদান করে? কোন জলপথটি ভারত ও বাংলাদেশের প্রোটোকল রুটের মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে ভারতের সংযোগ প্রদান করে? NW10, NW15, NW2 না NW83? তোমরা উত্তর করার চেষ্টা করো 5 নম্বরের। এটার উত্তর হবে অপশান সি, NW2, ঠিক আছে। যদি বলি দৈর্ঘ্য কত তাহলে কী হবে? এর দৈর্ঘ্য হচ্ছে 891 কিমি, 891 কিমি এর দৈর্ঘ্য, ঠিক আছে। যদি বলি NW1টা কি? এটি ভারতের প্রথম ও দীর্ঘতম জলপথ, ঠিক আছে। ভারতের প্রথম ও দীর্ঘতম জলপথ এটি 1620 কিমি এর দৈর্ঘ্য,
1620 কিমির দৈর্ঘ্য। এটি এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত জলপথ আছে। আর এটির দৈর্ঘ্য হচ্ছে 1620 কিমি। এটা মাথায় রাখবে, NW1। চলো নেক্সট কোশ্চেন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের গ্রামীণ জনসংখ্যার শতকরা হার কত? ভারতের গ্রামীণ জনসংখ্যার শতকরা হার কত? তোমরা উত্তর করার চেষ্টা করো। অপশানে আছে 52.4%, 59.3%, 65.2 আর 68.8। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান ডি, 68.8%। ঠিক আছে, তাহলে যদি বলি আমরা এটা গ্রামের জনসংখ্যা হলো, তাহলে যদি বলি আমাদের শহরের জনসংখ্যার শতকরা কত, তাহলে কী হবে? শহরে আমাদের হচ্ছে 31.16%। ঠিক আছে, 31.16% আমাদের শহরে। আর পরীক্ষায় আসে যে দুটোর মধ্যে পার্থক্য কত, গ্রামীণ জনসংখ্যা আর শহরের জনসংখ্যা শতকরার মধ্যে পার্থক্য কত, তাহলে কত হবে? এ দুটোর মাইনাস করো, এ দুটো মাইনাস করলে হবে 37.68%। ঠিক আছে, যদি বলি আমাদের সর্বাধিক গ্রামীণ জনসংখ্যা কোথায় আছে, সর্বাধিক গ্রামীণ জনসংখ্যা পার্সেন্টেজের দিক থেকে কোথায় বেশি? বেশি হচ্ছে হিমাচল প্রদেশে। কত পার্সেন্ট আছে? হিমাচল প্রদেশে আছে 89.98%। ঠিক আছে, আর সবচেয়ে যদি কম গ্রামীণ জনসংখ্যা বলে তাহলে কি হবে? সবচেয়ে কম গ্রামীণ জনসংখ্যা হচ্ছে গোয়াতে সবচেয়ে কম গ্রামীণ জনসংখ্যা আছে। গোয়াতে কত পার্সেন্ট আছে? গোয়াতে 37.82%, 37.82%। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 1976 সালে ভারতের প্রথম মহিলাদের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ম্যাচ কোথায় হয়েছিল? এই 1976 সালে ভারতের প্রথম মহিলাদের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ম্যাচ এটি কোথায় হয়েছিল? নিউ দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই না কলকাতা? উত্তর করার চেষ্টা করো তোমরা। এটার উত্তর হবে অপশান বি, বেঙ্গালুরুতে। ঠিক আছে, এটা 1976 সালে হয়েছিল। কাদের সাথে যদি বলে? ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের সাথে। ওয়েস্ট ইন্ডিজের সাথে হয়েছিল। ঠিক আছে, যদি বলি প্রথম মহিলা ODI, ওয়ান ডে ইন্টারন্যাশনাল, তাহলে কাদের মধ্যে হয়েছিল? ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে হয়েছিল 1987-তে। 1978 হয়েছিল, 1978 হয়েছিল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, প্রথম ODI যদি বলে। আর প্রথম T20 যদি বলে মহিলা প্রথম T20, তাহলে কী হবে? 2006 সালে হয়েছিল। 2006 সালে এটু হয়েছিল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড হয়েছিল। ঠিক আছে, যদি বলি প্রথম মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কবে হয়েছিল? প্রথম মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল 1973 সালে। এই সালগুলো মনে রাখবা, 1973 সালে হয়েছিল। আর T20 আমাদের 2006 সালে। আর ODI 1978 সালে। ঠিক আছে, আর টেস্ট 1976 সালে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নিচের মধ্যে কে সাল্টি ডেইজ বইটির লেখককে? এই সাল্টি ডেইজ বইটির লেখককে? অনিতা নের, অনুজ চৌহান, শোভা দে না মেঘনা পান্থ? তোমরা সবাই উত্তর করার চেষ্টা করো তাড়াতাড়ি। 8 নম্বর কোশ্চেনের উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান সি, শোভা দে। সাল্টি ডেইজ বইটির লেখক হচ্ছে শোভা দে। ঠিক আছে, তাহলে আনিতা নের কী বই লিখেছিল বলার চেষ্টা করো তোমরা। তিনি লিখেছিল দ্য বেটারম্যান। আর এটা অনুজা চৌহান কোন বই লিখেছিল? অনুজা চৌহান লিখেছিল দ্য জোয়া ফ্যাক্টর। আর মেঘনা পান্থ লিখেছে বয়েজ ডোন্ট ক্রাই। পরীক্ষা এগুলো আসে, এগুলো নোট করে নিও, বয়েজ ডোন্ট ক্রাই। চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল কোন পরিকল্পনা অনুসারে ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল? কিপস প্রস্তাবের অধীনে, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অধীনে, না ভারতীয় স্বাধীনতা আইনের অধীনে, না মাউন্টব্যাটেন পরিকল্পনা অধীনে? তোমরা সব 9-এর উত্তরটা করো। এটার উত্তর হবে অপশন বি, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী এটা হয়েছিল। তাহলে যদি বলি ভারতে ক্যাবিনেট মিশন কবে এসেছিল? ভারতে ক্যাবিনেট মিশন এসেছিল 24শে মার্চ 1946 সালে। 24শে মার্চ 1946-এ। আর ক্যাবিনেট মিশনের রিপোর্ট কবে পেশ হয়েছিল যদি বলা হয় তাহলে কী হবে? ক্যাবিনেট মিশনের রিপোর্ট পেশ করেছিল 16ই মে 1946-এ। পরীক্ষায় আসে এগুলো, 16ই মে 1946-এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। গণপরিষদের প্রাদেশিক সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন?
এই গণপরিষদের প্রাদেশিক সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন? তোমরা সবাই অপশান থেকে উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে 10-এর ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। প্রাদেশিক সংবিধান কমিটির সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আর বি আর আম্বেদকর আমাদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, ঠিক আছে, আমাদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। আর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে 11ই ডিসেম্বর 1946 সালে 11ই ডিসেম্বর 1946 সালে স্থায়ী সভাপতি হন। গণপরিষদের স্থায়ী সভাপতি হন আমাদের রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। জাতীয় উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? জাতীয় উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? নিউ দিল্লি, লখনৌ, চেন্নাই, না এর মধ্যে কোনোটিই নয়? এটার কি হবে? এর উত্তর হবে লখনৌ। জাতীয় উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট আমাদের লখনৌতে অবস্থিত, ঠিক আছে। যদি বলা হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, এটি কোথায় অবস্থিত? ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, ঠিক আছে, পশ্চিমবঙ্গে অবস্থিত ইন্ডিয়ান বোটানিক্যাল, ওয়েস্ট বেঙ্গলে। চলো নেক্সট কোশ্চেন। মানবাধিকার ক্ষেত্রে জাতিসংঘ পুরস্কার বিজয়ী একমাত্র ভারতীয়ের নাম বলো। মানবাধিকার ক্ষেত্রে জাতিসংঘ পুরস্কার বিজয়ী একমাত্র ভারতীয়ের নাম কি? মেধা পাটেকার, বাবা আমতে, বিনোবা ভাবে, না জ্যোতিরাও ফুলে? তোমরা সবাই উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান বি, বাবা আমতে, ঠিক আছে। আর যদি বলা হয় মেধা পাটেকার, মেধা পাটেকার কিসের সাথে সম্পর্কিত? মেধা পাটেকার হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে সম্পর্কিত। নর্মদা বাঁচাও আন্দোলন, পরীক্ষা অনেকবার দিয়েছে, নর্মদা বাঁচাও আন্দোলন। আর এই বাবা আমতের হচ্ছে পুরো নাম কি যদি বলা হয় তাহলে কি হবে? বাবা আমতের পুরো নাম হচ্ছে মুরলীধর দেবীদাস আমতে। মুরলীধর দেবীদাস আমতে। তিনি 1999 সালে, এই বাবা আমতে 1999 সালে তিনি গান্ধী পুরস্কার পেয়েছিল। 1999 সালে তিনি গান্ধী পুরস্কার পেয়েছিল, সরি, 1999 সালে তিনি গান্ধী পুরস্কার পেয়েছিল। আর 1985 সালে তিনি রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিল, রমন ম্যাগসেসে। এই রমন ম্যাগসেসেকে আমাদের এশিয়ান নোবেলও বলা হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। রমন ম্যাগসেসেকে এশিয়ান নোবেল বলা হয়। তিনি 1985-তে তিনি রমন ম্যাগসেসে পেয়েছিল, হ্যাঁ। আর রমন ম্যাগসেসেকে এশিয়ান নোবেল বলা হয়। চলো নেক্সট কোশ্চেন। স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন দাদাভাই নৌরোজি। কংগ্রেসের কোন অধিবেশনে এটি অনুষ্ঠিত হয়েছিল? মানে কোন অধিবেশনে প্রথম এই শব্দটি বলা হয়েছিল? তোমরা সবাই উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর কী হবে 13 নম্বর কোশ্চেনের? এর উত্তর হবে অপশান বি, 1906 কলকাতা অধিবেশন ঘটে, ঠিক আছে। যদি দাদাভাই নৌরোজি বলি, দাদাভাই নৌরোজি আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের কতবার সভাপতি হন? তিনি হচ্ছে 3বার সভাপতি হন, ঠিক আছে, তিনি 3বার সভাপতি হন। প্রথম হয়েছিল 1886 সালে, 1896 হয়েছিল একবার, আর একবার হয়েছিল 1906 সালে, 1906 সালে, ঠিক আছে। আর 1906 এটি কলকাতা অধিবেশন, এখানেই স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল। যদি বলা হয় পূর্ণ স্বরাজ, এই পূর্ণ স্বরাজ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই পূর্ণ স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন জওহরলাল নেহেরু, ঠিক আছে। যদি বলে কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে ব্যবহার করা হয়েছিল, লাহোর অধিবেশন 1929 সালে, ঠিক আছে। এই শব্দটি ব্যবহার করা হয় পূর্ণ স্বরাজ জওহরলাল নেহেরু ব্যবহার করেছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। প্রথম বিশ্বযুদ্ধ শেষ কিসের দ্বারা হয়েছিল? এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল এটি কিসের দ্বারা? ভার্সাই চুক্তি, তাসখন্দ চুক্তি, তিল শীতের সন্ধি, না কোনোটিই নয়? তোমরা উত্তর করার চেষ্টা করো। আর অবশ্যই পিডিএফের জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। এর উত্তর হবে ভার্সাই চুক্তি, অপশান এ। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল ভার্সাই চুক্তি দ্বারা। যদি বলে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939-এ, আর শেষ হয়েছিল 1945-এ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বোস্টন টি পার্টি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? এই বোস্টন টি পার্টি এটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? সবাই উত্তর করো তোমরা। এটার উত্তর হবে অপশান এ, 1773 সালে এই পার্টিটি অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন। সোভিয়েত ইউনিয়ন কোন সালে ভেঙে গেছিল? এই সোভিয়েত ইউনিয়ন এটি কোন সালে ভেঙে গেছিল? 1991, 1880, 2000, না 1900? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে 1991, ঠিক আছে। 1991 26শে ডিসেম্বর এটি ভেঙে গেছিল, 26শে ডিসেম্বর। এটি ভেঙে 15টি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। এই সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর, সরি, এটি ভেঙে 15টি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়, 15টি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়।
ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। 2010 সালে ইউনেস্কো হেরিটেজ নৃত্যে কোন নৃত্যশৈলী অন্তর্ভুক্ত হয়েছে? তোমরা 17 নম্বর কোশ্চেনের উত্তর করো। ভারতনাট্যম, ছৌ, ওড়িশি না উপরে কোনোটি নয়? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান বি। 2010 সালে ইউনেস্কো হেরিটেজ নৃত্যে আমাদের ছৌ নৃত্য যুক্ত হয়েছে। ছৌর সাথে আরেকটা নৃত্য যুক্ত হয়েছে, তোমরা বলার চেষ্টা করো কোনটি হবে। ছৌর সাথে আমাদের কালবেলি নৃত্য, কালবেলি নৃত্য যুক্ত হয়েছে। ঠিক আছে, কালবেলি এটি কোথাকার নৃত্য যদি বলা হয় তাহলে কালবেলি এটি রাজস্থানের নৃত্য। ঠিক আছে, পরীক্ষা অনেকবার দিয়েছে, কালবেলি এটি রাজস্থানের নৃত্য। আমাদের ছৌ ভারতে হচ্ছে 3 ধরনের আমাদের ছৌ। ঠিক আছে, উড়িষ্যায় আছে আমাদের ময়ূরভঞ্জ, ঝাড়খণ্ডে আছে আমাদের সারাইকেলা, আর ওয়েস্ট বেঙ্গলে আছে আমাদের পুরুলিয়া ছৌ। ঠিক আছে, এটা আমি আগের ক্লাসেও বলেছি, অনেকবারই বলেছি এটা, আর লিখছি না। চলো নেক্সট কোশ্চেন। দ্য গাইড বইটির লেখক নিচের মধ্যে কে? দ্য গাইড এই বইটির লেখক কে? আর কে নারায়ণ, বিক্রমচন্দ্র, শশী থারুর না রোহিন্টন মিস্ত্রি? তোমরা সবাই উত্তর করার চেষ্টা করো। 18 নম্বর কোশ্চেন, এর উত্তর হবে 18 এ, আর কে নারায়ণ। ঠিক আছে, এই বইটি কবে প্রকাশিত হয়েছিল যদি বলা হয়, এটি 1958 সালে প্রকাশিত হয়েছিল। 1958 সালে প্রকাশিত হয়েছিল, আর 1908 সালে এই বইটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পায়। সাহিত্য একাডেমি তিনি পুরস্কার পায়। ঠিক আছে, আর কে নারায়ণ আরও বিভিন্ন বই লিখেছিল গুরুত্বপূর্ণ, যেমন মালগুডি ডেইস, তারপরে স্বামী অ্যান্ড ফ্রেন্ড, দ্য ইংলিশ টিচার, দ্য ডার্ক রুম। ঠিক আছে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে হচ্ছে গিয়ে দ্য ডার্ক রুম, এটা গুরুত্বপূর্ণ, দ্য ডার্ক রুম, আর মালগুডি ডেইস। মালগুডি ডেইস এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এখানে অপশানে আছে বিক্রমচন্দ্র। বিক্রমচন্দ্রের একটা বইয়ের নাম বলো তোমরা। বিক্রমচন্দ্র কী বই লিখেছিল? স্যাক্রেড গেমস লিখেছিল তিনি, স্যাক্রেড গেমস। এটা মুছে দিই, এটা একটু, স্যাক্রেড গেমস লিখেছিল। আর শশী থারুর, এটা গুরুত্বপূর্ণ, তিনি বই লিখেছিল আম্বেদকার। শশী থারুর লিখেছিল আম্বেদকার এ লাইফ, আম্বেদকার এ লাইফ লিখেছিল। এটা আম্বেদকরের জীবন সম্পর্কে লিখেছিল শশী থারুর। ঠিক আছে, আম্বেদকরের জীবন সম্পর্কে তিনি বইটি লিখেছিল। চলো পরবর্তী কোশ্চেনে যাই। অবনী লেখা নিম্নলিখিত খেলাগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত? এই অবনী লেখা তিনি কোন খেলার সাথে সম্পর্কিত? ব্যাডমিন্টন, টেনিস, শুটিং না তীরন্দাজি? তোমরা উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশান সি, শুটিং। তিনি শুটিংয়ের সাথে সম্পর্কিত। ঠিক আছে, যদি বলি প্রথম প্যারা অলিম্পিকে পদক কে পেয়েছিল? প্রথম প্যারা অলিম্পিকে পদক পেয়েছিল 1972 সালে মুরলীকান্ত পেটকার। তিনি সাঁতারের জন্য পেয়েছিল। ঠিক আছে, প্যারা অলিম্পিকে। আর যদি বলি মহিলাদের মধ্যে প্রথম প্যারা অলিম্পিক পদক কে পেয়েছিল? মহিলাদের মধ্যে প্রথম পেয়েছিল হচ্ছে দীপা মালিক। তিনি রৌপ্য পদক পেয়েছিল, দীপা মালিক। আর মুরলীকান্ত পেটকার ইনি স্বর্ণ পদক পেয়েছিল। ঠিক আছে, আর ইনি হচ্ছে অর্জুন পুরস্কারও পেয়েছিল 2025 সালে। 2025 সালে তিনি অর্জুন পুরস্কারও পেয়েছিল মুরলীকান্ত পেটকার। আর দীপা মালিক তিনি 2016 সালে রৌপ্য পদক পেয়েছিল। ক্লিয়ার? আর যদি প্রথম অলিম্পিক পদক কে পেয়েছিল তাহলে কী হবে? যদি প্রথম অলিম্পিক পদক বলে তাহলে 1952 সালে কেডি যাদব পেয়েছিল। 1952 সালে কেডি যাদব পেয়েছিল। ঠিক আছে, কেডি যাদব হচ্ছে ব্রোঞ্জ পেয়েছিল, তিনি কুস্তির সাথে সম্পর্কিত। আর প্রথম যদি রৌপ্য পদক বলা হয় অলিম্পিকে প্রথম রৌপ্য পদক কে পেয়েছিল? তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। রৌপ্য পদক পেয়েছিল হচ্ছে রাজ্যবর্ধন সিং রাঠোর। ঠিক আছে, রাজ্যবর্ধন সিং রাঠোর 2004 সালে পেয়েছিল, শুটিংয়ের জন্য পেয়েছিল তিনি। ঠিক আছে, আর যদি বলা হয় অলিম্পিকে প্রথম স্বর্ণপদক পেয়েছিল হচ্ছে অভিনব বিন্দ্রা। ঠিক আছে, অলিম্পিকে প্রথম স্বর্ণপদক পেয়েছিল অভিনব বিন্দ্রা। তিনি শুটিংয়ের সাথে সম্পর্কিত, মানে তিনি শুটিংয়ের সাথে সম্পর্কিত 2008 সালে তিনি পেয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। তেলেঙ্গানাকে একটি নতুন রাজ্য হিসেবে গঠন করার জন্য কোন কমিটি নিয়োগ করা হয়েছিল? তেলেঙ্গানাকে একটি নতুন রাজ্য হিসেবে গঠন করার জন্য কোন কমিটি নিয়োগ করা হয়েছিল? চিদম্বরম কমিটি, শ্রীকৃষ্ণ কমিটি, দুগ্গল কমিটি না কোনোটি নয়? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান বি, শ্রীকৃষ্ণ কমিটি গঠন করা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। উত্তরপ্রদেশের কোন শহর পূর্বের ঘাস নামে পরিচিত? উত্তরপ্রদেশের কোন শহর পূর্বের ঘাস নামে পরিচিত? গোরখপুর, মোরাদাবাদ, বেনারস না কৌনাজ? তোমরা উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশান ডি, কৌনাজ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান কে ছিলেন? ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান কে ছিলেন?
জানা থাকলে তোমরা উত্তর করো তাড়াতাড়ি। এটার উত্তর হবে অপশান ডি, জেনারেল বিপিন রাওয়াত। তাহলে যদি বলে আমাদের ভারতের বর্তমান প্রতিরক্ষা প্রধান কে, তাহলে কি হবে? আমাদের বর্তমান যদি প্রতিরক্ষা প্রধান বলে তাহলে হবে অনিল চৌহান। অনিল চৌহান। আর আমাদের প্রতিরক্ষা মন্ত্রী যদি বলা হয় তাহলে কি হবে? রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী আমাদের রাজনাথ সিং। ঠিক আছে, রাজনাথ সিং। আর এটা প্রতিরক্ষা প্রধান আমাদের অনিল চৌহান। পরীক্ষায় দেওয়ার মতো এটা কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে নারী সাক্ষরতার হার সর্বনিম্ন? এই নারী সাক্ষরতার হার সর্বনিম্ন কোনটিতে? তোমরা সবাই উত্তর করো। ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, না কোনোটি নয়? এটা অপশান ওয়াইজ হবে, এটা রাজস্থান। ঠিক আছে, অপশান ওয়াইজ হবে এটা রাজস্থান। 52.15%। 52.15% হচ্ছে গিয়ে নারীদের সাক্ষরতার হার। ঠিক আছে, আর যদি বিহারে সর্বনিম্ন যদি বলে, সর্বনিম্ন হবে বিহার। এখানে বিহার অপশানে, তার জন্য রাজস্থান হবে উত্তর। বিহারে কত? বিহার হচ্ছে 51.50% নারীদের সাক্ষরতার হার। ঠিক আছে, আর ভারতে হচ্ছে আমাদের সাক্ষরতার হার কত? ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04%। ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04%। আর যদি পুরুষ যদি বলে, যদি ভারতে পুরুষদের সাক্ষরতার হার কত পার্সেন্ট? 82.14%। 82.14%। আর মহিলাদের কত? মহিলাদের হচ্ছে 65.46%। মহিলাদের 65.46%। ঠিক আছে, আর সর্বোচ্চ আমাদের সাক্ষরতার হার কোথায় যদি বলা হয়, কোন রাজ্যে সর্বোচ্চ সাক্ষরতার হার? কেরলে। কেরলে হচ্ছে সর্বোচ্চ সাক্ষরতার হার, কেরলে। তাহলে কেরলে কত পার্সেন্ট তোমরা জানা থাকলে বলো। কেরলে হচ্ছে 94%। আমি যেগুলো লিখে দিলাম এগুলো সব কটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খাতায় নোট করে নাও পারলে তোমরা। চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারত ছাড়ো আন্দোলনের সময় নিম্নলিখিতগুলির মধ্যে কে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন? এই ভারত ছাড়ো আন্দোলনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? চেম্বারলেন, চার্চিল, ক্লিমেন্ট অ্যাটলি, না কোনোটি নয়? 24 নম্বর কোশ্চেনে তোমরা উত্তর করো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান বি, চার্চিল। ঠিক আছে, যদি ভারত ছাড়ো আন্দোলন বলি, ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল জানা থাকলে তোমরা বলো। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 8 আগস্ট 1942-এ। 1942 8 আগস্ট হয়েছিল। ঠিক আছে, আর তখন আমাদের ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে চার্চিল। যদি বলি 1857 মহাবিদ্রোহ হয়েছিল। এই 1857 মহাবিদ্রোহের সময় হচ্ছে গিয়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাহলে কী হবে? তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে পামার স্টোন। ইংল্যান্ডের পিএম ছিল পামার স্টোন। ঠিক আছে, আর যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে, 1947 সালে প্রধানমন্ত্রী কে ছিল ইংল্যান্ডের? জানা থাকলে বলো তোমরা। তখন প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে ক্লিমেন্ট অ্যাটলি। ক্লিমেন্ট অ্যাটলি। পরীক্ষায় অনেকবার দিয়েছে এই কোশ্চেনগুলো। ঠিক আছে, ক্লিমেন্ট অ্যাটলি ছিল 1947 সালে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2024 নিচের কোন দেশগুলি যৌথভাবে আয়োজন করেছিল? যৌথভাবে আয়োজন করেছিল কোন দেশগুলি? তাড়াতাড়ি বলো তোমরা। এটার উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র আর হবে শ্রীলঙ্কা হবে। ঠিক আছে, এখানে ভুল হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র আর শ্রীলঙ্কা হবে। সরি শ্রীলঙ্কা না, ওয়েস্ট ইন্ডিজ হবে। মার্কিন যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজ এরা যৌথভাবে করেছিল, যৌথভাবে আয়োজন করেছিল। ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজ। তাহলে ফাইনালে কে উঠেছিল যদি বলা হয়, এই টি-20 বিশ্বকাপে ফাইনালে কে হয়েছিল 2024-এ? ফাইনালে উঠেছিল হচ্ছে ভারত আর সাউথ আফ্রিকা। ভারত ভার্সেস সাউথ আফ্রিকা। আমাদের ভারত এতে জিতে গেছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। অরুণা আসাফ আলী নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে সম্পর্কিত? এই অরুণা আসাফ আলী তিনি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত? অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলন, না ভারত ছাড়ো আন্দোলন? তোমরা তাড়াতাড়ি উত্তর করার চেষ্টা করো 26 নম্বর কোশ্চেনের। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান ডি, তিনি ভারত ছাড়ো আন্দোলনের সাথে সম্পর্কিত। এই ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? আমি একটু আগেই বললাম, ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে হয়েছিল। ঠিক আছে, আর অসহযোগ আন্দোলন যদি বলি, অসহযোগ আন্দোলন কবে হয়েছিল? 1920-তে হয়েছিল অসহযোগ আন্দোলন। ডেটগুলো মনে রাখবে। আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930-এ। 1930-এ হয়েছিল আইন অমান্য আন্দোলন। ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলন কবে হয়েছিল? 1940-এ হয়েছিল। ঠিক আছে, আর যদি বলে প্রথম সত্যাগ্রহী যদি বলা হয় তাহলে কে হবে? প্রথম সত্যাগ্রহী হচ্ছে বিনোবা হবে। প্রথম সত্যাগ্রহী বিনোবা হবে প্রথম সত্যাগ্রহী।
বিনোবা ভাবে। আর দ্বিতীয় সত্যাগ্রহী যদি বলা হয় তাহলে দ্বিতীয় সত্যাগ্রহী কী হবে? দ্বিতীয় সত্যাগ্রহী হচ্ছে জওহরলাল নেহেরু। ঠিক আছে, জওহরলাল নেহেরু পরীক্ষা অনেকবার দিয়েছে। দ্বিতীয় সত্যাগ্রহী হচ্ছে জওহরলাল নেহেরু। আর তৃতীয় যদি বলা হয়, তৃতীয় কী হবে? তৃতীয় হবে ব্রহ্মজিৎ দত্ত। ব্রহ্মজিৎ দত্ত তৃতীয়। ঠিক আছে, তৃতীয় সত্যাগ্রহী হচ্ছে ব্রহ্মজিৎ দত্ত। এগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ যা যা বলছি আমি। চলো নেক্সট কোশ্চেনে যাই। এশিয়ান ড্রামা জাতীয় সময়ের দারিদ্র্যের অনুসন্ধান বইটির লেখককে। এই এশিয়ান ড্রামা এই বইটির লেখককে। উত্তর করার চেষ্টা করো তোমরা তাড়াতাড়ি। 27 নম্বর কোশ্চেনের এটার উত্তর হবে অপশান বি, গুন্নার মায়ারডাল। ঠিক আছে, এই বইটির লেখক হচ্ছে গুন্নার মায়ারডাল। তাহলে তোমরা বলো বিক্রম শেঠ, এখানে অপশান আছে, বিক্রম শেঠের একটা বইটির নাম বলো। খুবই গুরুত্বপূর্ণ একটা বই আছে, পরীক্ষা অনেকবার দিয়েছে। এটার বই হবে এ সুইটেবল বয়। এ সুইটেবল বয়। ঠিক আছে, আর আরেকটা আছে দ্য গোল্ডেন গেট। দ্য গোল্ডেন গেট। পারলে খাতায় লিখে রাখো তোমরা, আর না পারলে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। কোন হরমোন জরুরি হরমোন নামে পরিচিত বা এমার্জেন্সি হরমোন নামে পরিচিত কোন হরমোন? 28 নম্বর কোশ্চেনে তোমরা উত্তর করো। অ্যাড্রেনালিন, ইনসুলিন, ইস্ট্রোজেন না গ্রোথ হরমোন? এই চারটির মধ্যে কোনটি হবে? যদি জরুরি হরমোন বলা হয় তাহলে আমাদের অ্যাড্রেনালিন হরমোন হবে। ঠিক আছে, এই অ্যাড্রেনালিন হরমোন এটি কোন গ্রন্থ থেকে মানে খরিত হয়? এটি অ্যাড্রিনাল গ্রন্থ থেকে খরিত হয়। ঠিক আছে, অ্যাড্রিনাল গ্রন্থ থেকে খরিত হয়। এটি কোথায় অবস্থিত যদি বলা হয়, এই অ্যাড্রিনাল গ্রন্থটি এটি আমাদের কিডনির ঠিক ওপরে অবস্থিত। ঠিক আছে, কিডনির ওপরে আমাদের অবস্থিত। ঠিক আছে, এই অ্যাড্রিনাল গ্রন্থিটি। ঠিক আছে, মাথায় রাখবে। চলো পরবর্তী কোশ্চেন। গোল গম্বুজ কোথায় অবস্থিত? এই গোল গম্বুজ এটি কোথায় অবস্থিত? বিজাপুর, বিদর, দৌলতাবাদ না হায়দ্রাবাদ? গোল গম্বুজ এটি কোথায় অবস্থিত? এটি বিজাপুরে অবস্থিত। যদি বলা হয় গোল গম্বুজ এটি মানে কোন রাজ্যে অবস্থিত তাহলে কি হবে? পরীক্ষায় এভাবেও দিয়েছিল। গোল গম্বুজ এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। বিজাপুরের কর্ণাটকের বিজাপুরে অবস্থিত। কর্ণাটক। ঠিক আছে, এই গোল গম্বুজ এটি এখানে কোন রাজার সমাধি আছে যদি বলা হয়, এখানে আদিল শাহের সমাধি আছে। রাজা আদিল শাহের সমাধি আছে। এটা আদিল শাহের সমাধি। রাজা আদিল শাহের সমাধি এটি, এই গোল গম্বুজটি রাজা আদিল শাহের সমাধি। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দিল্লির সুলতানি আমলে কে রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেছিল? কোন রাজা রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ স্থানান্তর করেছিল? আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক না বলবান? এই দিল্লি থেকে দৌলতাবাদ স্থানান্তর করেছিল হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, তুগলক বংশের রাজা ইনি। তিনি হচ্ছে গিয়ে আমাদের দৌলতাবাদ দেবগিরিকে আগে ছিল আমাদের নাম ছিল আগে দেবগিরি। ঠিক আছে, ইনি তারপরে দৌলতাবাদ নামটি করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতের পথিক কাকে বলা হয়? ভারতের পথিক কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায় না কেশবচন্দ্র সেন? 31 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা। এটার উত্তর হবে অপশান সি, রাজা রামমোহন রায়। ভারতের পথিক বলা হয় রাজা রামমোহন রায়। এই পথিক এই উপাধি কে দিয়েছিল যদি বলা হয়? এই পথিক উপাধি দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। পথিক উপাধি দিয়েছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আর হচ্ছে আমাদের রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল যদি বলা হয় তাহলে কি হবে? এই রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল আমাদের মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিল। ঠিক আছে, তিনি 1828 সালে এই রাজা রামমোহন রায় তিনি 1828 সালে কি প্রতিষ্ঠা করেছিল? 1828 সালে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল। ব্রহ্ম সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিল। মনে থাকবে এটা। চলো পরবর্তী কোশ্চেনে যাই। শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবনটির নাম কি? শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবনটির নাম কি? রুদ্রনীর, শ্যামলী, উত্তরায়ণ না কোনোটিই নাই? এর উত্তর কী হবে? ওয়েস্ট বেঙ্গলের অনেক পরীক্ষায় এই কোশ্চেনটা দেখা গিয়েছে। তোমরা উত্তর করো। এটার উত্তর হবে অপশান সি, উত্তরায়ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবনটির নাম হচ্ছে উত্তরায়ণ। ঠিক আছে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা একবার করে সাবস্ক্রাইব করে নিও তোমরা। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন কে? এই চারটির মধ্যে পরিকল্পনা কমিশনের সভাপতি কে? পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? তোমরা উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশান সি, প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী।
ঠিক আছে। এই পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল যদি বলা হয় তাহলে কী হবে? পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল 1950 সালের 15ই মার্চে গঠিত হয়। ঠিক আছে। এই পরিকল্পনা কমিশনের নাম পরিবর্তন করে এখন নীতি আয়োগ রাখা হয়েছে। 2015 সাল থেকে এর নাম পরিবর্তন করা হয়ে এখন নীতি আয়োগ রাখা হয়েছে। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন এ না ভিটামিন সি? তোমরা সব উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। ঠিক আছে। আর ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় তাহলে? তোমরা জানা থাকলে তোমরা বলো অবশ্যই। ভিটামিন ডি এর অভাবে ছোটোদের হয় রিকেট রোগ। ঠিক আছে। ছোটোদের রিকেট রোগ হয় আর বড়দের হয় অস্টিওম্যালেসিয়া রোগ হয়। অস্টিওম্যালেসিয়া। আর কে এর অভাবে কী হয়? এই আমাদের যদি কে ভিটামিন কে যদি কম হয় তাহলে আমাদের রক্ত জমতে সাহায্য করে না, মানে রক্ত জমবে না যদি কে যদি কম থাকে। এই ভিটামিন কে এর অভাবে আমাদের রক্ত জমে, যে কেটে গেলে আমাদের রক্ত জমে যায়, কে এর মানে কে এর জন্যই। ঠিক আছে। আর ভিটামিন এর অভাবে কী হয়? ভিটামিন এর অভাবে আমাদের রাতকানা রোগ হয় আমাদের ভিটামিন এর অভাবে। ঠিক আছে। এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়। রাতকানা রোগ আমাদের ভিটামিন এর অভাবে। আর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আমাদের ভিটামিন কে। পরীক্ষা অনেকবার দিয়েছে এগুলো, একবার করে মাথায় রাখবে তোমরা। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট, না হ্যাঁ রিকেট। চলো পরবর্তী কোশ্চেন। ও এটা দুবার হয়ে গেছে, সরি তার জন্য। চলো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? রবীন্দ্র সেতু, ফারাক্কা সেতু, ভূতনি সেতু না জয়ী সেতু? 36 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা। এটার উত্তর হবে অপশান ডি, জয়ী সেতু। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? এটা তখন আমি বলেই তো দিলাম, তোমরা উত্তর করো এটার কী হবে? এ রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল দ্বিতীয় আকবর। ঠিক আছে। দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল, মোগল সম্রাট দ্বিতীয় আকবর। ঠিক আছে। তাহলে ওদের হচ্ছে শাসনকালটা বলো তোমরা। মোগলদের শাসনকাল হচ্ছে 1526 থেকে 1857। 1526 পানিপথের প্রথম যুদ্ধ থেকে 1857 মহাবিদ্রোহ সময় পর্যন্ত এদের রাজত্ব ছিল ধরতে গেলে। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। সংবিধান সভাতে মোট মহিলার সংখ্যা কত ছিল? যে সংবিধান সভাটি হয়েছিল এতে মহিলার সংখ্যা কটি ছিল? 38 নম্বর কোশ্চেনে তোমরা উত্তর করো। সংবিধান সভাতে মহিলার সংখ্যা ছিল 15টি, অপশান সি। চলো নেক্সট কোশ্চেনে যাই। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? এই ইন্দ্রাবতী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? ছত্তিশগড়, কর্ণাটক, কেরল না তামিলনাড়ু? ইন্দ্রাবতী জাতীয় উদ্যানটি ছত্তিশগড়ে অবস্থিত। ঠিক আছে। এটি কবে ঘোষিত হয়েছিল জাতীয় উদ্যান হিসেবে যদি বলা হয়? এটি 1981 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। ঠিক আছে। জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। আমাদের কর্ণাটকে আছে। কর্ণাটকে আমাদের হচ্ছে গিয়ে বিখ্যাত জাতীয় উদ্যান আছে, তার নাম কি? কর্ণাটকে আছে বন্দিপুর। অনেকবার পরীক্ষায় দিয়েছে বন্দিপুর। তারপর আছে নাগরহোল, কর্ণাটকে আছে। কেরলে তাহলে কি আছে? কেরলে আছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। কেরলে আছে সাইলেন্ট ভ্যালি, পেরিয়র, সাইলেন্ট ভ্যালি, তারপরে পেরিয়র আছে কেরলে। আর তামিলনাড়ুতে একটা গুরুত্বপূর্ণ আছে, তামিলনাড়ু হচ্ছে মুদুমালাই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। ঠিক আছে। পরীক্ষায় অনেকবার দেখা গিয়েছে কোশ্চেনগুলো। মুদুমালাই, তামিলনাড়ু। চলো নেক্সট কোশ্চেনে যাই। আমাদের 40 নম্বর কোশ্চেন। উইলিয়াম হকিন্স কার আমলে ভারতে আসেন? সুলতান মাহমুদ, জাহাঙ্গীর, শেরশাহ না ঔরঙ্গজেব? উইলিয়াম হকিন্স কার আমলে ভারতে আসেন? তোমরা সবাই উত্তর করার চেষ্টা করো। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা পিডিএফের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। উইলিয়াম হকিন্স ভারতে আসেন কার আমলে? জাহাঙ্গীরের আমলে উইলিয়াম হকিন্স ভারতে আসে। ঠিক আছে। তাহলে তার মানে কার দূত হিসেবে তিনি এসেছিল এই উইলিয়াম হকিন্স বা ক্যাপ্টেন হকিন্স? তিনি কার দূত হিসেবে এসেছিল? তিনি হচ্ছে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে এসেছিল। ঠিক আছে। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে তিনি এসেছিল। ঠিক আছে। জাহাঙ্গীর তাকে হচ্ছে গিয়ে ইংলিশ খান উপাধিও দিয়েছিল। জাহাঙ্গীর এই উইলিয়াম হকিন্সকে হচ্ছে ইংলিশ খানও উপাধি দিয়েছিল, ইংলিশ খান। ঠিক আছে। এই উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের আমলে এসেছিল। যদি আমি বলি হচ্ছে গিয়ে মেগাস্তিনিস কার আমলে এসেছিল? তোমরা জানা থাকলে উত্তর করো। মেগাস্তিনিস কার আমলে এসেছিল?
মেগাস্তিনি সেরেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, ঠিক আছে। যদি বলি হিউয়েন সাং কার আমলে এসেছিল? হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের আমলে, হিউয়েন সাং যদি বলা হয়। তাহলে ফাই এন কার সময় এসেছিল? ফাই এন এসেছিল চন্দ্রগুপ্তের আমলে, ফাই এন এসেছিল চন্দ্রগুপ্তের আমলে, ঠিক আছে। আমাদের 40টা কোশ্চেন এখানেই শেষ হলো। তোমাদের 40টার মধ্যে কার কতগুলো কোশ্চেনের তোমরা উত্তর করতে পারলে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। 40টার মধ্যে কার কতগুলো হলো অবশ্যই তোমরা জানিও। আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সমস্ত ক্লাসের নোটিফিকেশন এখানে দেওয়া হবে। আর সমস্ত ক্লাসের পিডিএফ, মানে এই পিডিএফটাও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর যারা নতুন, এই চ্যানেলটি অবশ্যই তোমরা একবার করে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আবার কালকে তোমাদের ক্লাস আছে। গুড বাই, সবাই ভালো করে পড়াশোনা করো। বাই তাহলে অল স্টুডেন্ট।